ডেভিড ভান্স বলেছেন বিবিসিকে উচিত ভারতের কড়া শাস্তি দেওয়া, তার কারণ বিবিসি ভারত নয় পাকিস্তানের হয়ে ঝোল টানছে। পাকিস্তান সযত্নে লালিত করে গেছে তাদের দেশটাকে, ল্যাবরেটরি তৈরি করেছে জঙ্গিবাদে। রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তিনি ক্রমশ একটা উচ্চতায় নিয়ে যাচ্ছেন দেশকে। পাকিস্তান ছবির মতো নাকি সুন্দর দেশ, সেখানকার সেনাবাহিনী অত্যন্ত প্রফেশনাল, শক্তপোক্ত, ভারত সেই তুলনায় খুব নড়বড়ে, এরকম একটা বিশ্বাস ছিল আমেরিকা বা পশ্চিমা শক্তি। পাকিস্তান একটি দুর্বৃত্ত রাষ্ট্র এবং সে চীনের হয়ে প্রক্সি দিচ্ছে। প্রক্সি দেওয়ার মানে তো বোঝেন, যে আসলে যুদ্ধটা করছে চীন, কিন্তু সামনে দেখা যাচ্ছে পাকিস্তান, এটাকেই প্রক্সি বলে। দক্ষিণ এশিয়া একদিকে চীন, পাকিস্তান, ভারত, এই তিনটি পরমাণু শক্তিধর দেশ যদি ভারতের বিরুদ্ধে দুটো পরমাণু শক্তিধর দেশ এক হয়ে যায়, এটাই গোটা বিশ্বকে এখন চিন্তায় ফেলে দিয়েছে। এই উধমপুর সেনাঘাঁটিটা ভারতের একটা অত্যন্ত শক্তিশালী সেনাঘাঁটি। 1965 সালের যুদ্ধে, 1971 সালের যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ভেবেছিল উধমপুর ঘাঁটিকে টার্গেট করলে ভারতকে শক্তিহীন করা যাবে। বারবার টার্গেট করেছিল, এবারেও টার্গেট করেছিল, ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু এতটাই লৌহ দৃঢ় যেন স্বয়ং বিশ্বকর্মা নেমে এসে এই দুর্গটি তৈরি করে দিয়ে গেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ওরা ধর্ম দেখে মেরেছে আর আমরা কর্ম দেখে মেরেছি। এখানে পার্থক্য। ধর্ম দেখে, ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তাদের খুব আনন্দ, ধর্ম দেখে দেখে সমস্ত কাজ করা, ধর্ম দেখে মারা, ধর্ম দেখে চাকরি দেওয়া, ধর্ম দেখে অর্ডার দেওয়া, সব ধর্ম দেখে। আর কর্ম দেখে ভারত তার কাজটা করেছে, যে কাজের প্রত্যেক দিনই শিহরণ জাগাচ্ছে। একের পর এক দেশ, ঠিক গাছ থেকে আপেল যেমন টুস করে খসে পড়ে, ঠিক তেমনিভাবে অক্ষ বদলে টুস করে তারা খসে পড়ছে, তারপর গড়াতে গড়াতে আসছে ভারতের দিকে। অপারেশন সিন্দুরের সাফল্য ঠিক এই জায়গাটাতেই। রাজনাথ সিং এটাও বলেছেন যে আন্তর্জাতিক পরমাণু যে শক্তি কমিশন আছে, রাষ্ট্রপুঞ্জ দ্বারা যারা নিয়ন্ত্রিত, সেই সংস্থার উচিত পাকিস্তানের পরমাণু কেন্দ্রগুলো ভালো করে নিরীক্ষণ করা এবং তাদের তত্ত্বাবধানে যাতে নিয়ে আসে। এইভাবেই পাকিস্তানের পরমাণু এখন পাকিস্তানের কাছে বুমেরাং হয়েছে। গোটা পাকিস্তান বিশ্বের নেক নজরে চলে এসেছে। একটি পরমাণু শক্তিধর যে কত ভয়ঙ্কর এবং বিষাক্ত হতে পারে, গোটা পৃথিবী এবার ধীরে ধীরে জানতে পারছে। আগে ভারতের যে দৈর্ঘ্য প্রস্থে যে উচ্চতায় ভারত যে বিশ্বের কাছে একটা অন্য সত্তা হিসাবে আসে, বেদ বেদান্ত উপনিষদের দেশ ভারতবর্ষ যে বিশ্বের একটা আলোকবর্তিকা হতে পারে, সেটা পাত্তাই দিত না বিশেষ করে পশ্চিমা শক্তি। তারা অনেক বেশি পাকিস্তানকে বিশ্বাস করতে চাইতো। পাকিস্তান ছবির মতো নাকি সুন্দর দেশ, সেখানকার সেনাবাহিনী অত্যন্ত প্রফেশনাল, শক্তপোক্ত, ভারত সেই তুলনায় খুব নড়বড়ে, এরকম একটা বিশ্বাস ছিল আমেরিকা বা পশ্চিমা শক্তির। 71 সালে যখন বাংলাদেশ গঠন হলো এবং ভারতের সেনাবাহিনীর যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে খাটো করার জন্য পশ্চিমা শক্তি সে সময় কত না কি বলেছে। যদিও পাশ্চাত্যের অনেক শিল্পী, লেখক, বুদ্ধিজীবী সেদিন ভারত পাশে ছিল, তার কারণ ভারত একটা উল্লেখযোগ্য শক্তির পাশে এসে দাঁড়াতে চাইছে। সে শক্তি ছিল বাংলাদেশ, যারা মুক্তিযুদ্ধকে পরিচালনা করে নিয়ে গিয়েছিল। এটাই তাদেরকে উদ্দীপ্ত করেছিল। পাশ্চাত্যের অনেক লেখক, শিল্পী, বব ডিলানের গান আছে, এমনকি আরও অনেক এরকম শিল্পী, চলচ্চিত্রকার বাংলাদেশের উপর তারা তথ্যচিত্র বানিয়েছিলেন। এই সমস্ত ইতিহাস হয়ে রয়েছে, ডকুমেন্টেড। তাই পরমাণু শক্তি কমিশনকে এই দিকে দৃষ্টি দিয়ে ভারত সত্যিকারের বিশ্বগুরুর দায়িত্ব পালন করছে। রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তিনি ক্রমশ একটা উচ্চতায় নিয়ে যাচ্ছেন দেশকে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বরিষ্ঠ এই রাজনীতিবিদ, আরএসএসের এক সময়ের একজন কার্যকর্তা, যিনি ফিজিক্সের একজন অধ্যাপক ছিলেন, পরবর্তী ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, অধুনা দেশের প্রতিরক্ষা মন্ত্রী।
রাজনাথ সিংয়ের এই বক্তব্যকে যে গুরুত্বের সঙ্গে আবার নিতে শুরু করে পশ্চিমের বিভিন্ন শক্তি, তার একটা নমুনা আজকে বলবো। ইংল্যান্ডের বিশিষ্ট লেখক এবং রাজনৈতিক ভাষ্যকার ডেভিড ভান্স তিনি বলেছেন যে পশ্চিমা শক্তির উচিত ভারতের পাশে দাঁড়ানো এবং অপারেশন সিঁদুরের মতো অপারেশন অনেক আগে ভারতের পরিচালনা করা উচিত ছিল। তার কারণ পাকিস্তান একটি দুর্বৃত্ত রাষ্ট্র এবং সে চীনের হয়ে প্রক্সি দিচ্ছে। চীনকে নিশানায় নিয়েছে পশ্চিমা শক্তি এবং আমেরিকার বেশ কিছু অংশ। প্রক্সি দেওয়ার মানে তো বোঝেন যে আসলে যুদ্ধটা করছে চীন, কিন্তু সামনে দেখা যাচ্ছে পাকিস্তান। এটাকেই প্রক্সি বলে। এই প্রক্সি দিচ্ছে চীন, যে কারণে পশ্চিমা শক্তিকে তিনি আহ্বান করেছেন ভারতের পাশে এসে দাঁড়াতে, যাতে দক্ষিণ এশিয়াতে চীনের আগ্রাসী ভূমিকার সামনে ভারত একটা ডেটারেন্ট হতে পারে, অর্থাৎ একটা নিশ্চিত ঢাল যা পশ্চিমা শক্তিকে অনেক বেশি আশ্বস্ত করছে। দক্ষিণ এশিয়া একদিকে চীন, পাকিস্তান, ভারত, এই তিনটি পরমাণু শক্তিধর দেশ যদি ভারতের বিরুদ্ধে দুটো পরমাণু শক্তিধর দেশ এক হয়ে যায়, এটাই গোটা বিশ্বকে এখন চিন্তায় ফেলে দিয়েছে। এবং ভারত শক্তপোক্ত অবস্থান যখনই নেবে, গোটা বিশ্ব কিন্তু তখনই ভেবে দেখবে। আসলে ম্রিয়মাণ কূটনীতি বা হচ্ছে এই ধরনের অস্থির ভঙ্গুর রাজনীতি কখনো একটা দেশকে সাফল্যের দিকে নিয়ে যেতে চায় না। এবং একটা দেশ যখনই সাফল্যের দিকে যায়, বড় অপারেশন তখনই সাকসেসফুল হয়ে ওঠে যদি দেশের একটা ঐক্যবদ্ধ মানসিকতা থাকে যে অন্যায়ের বিরুদ্ধে, নোংরামোর বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে প্রথম আঘাতটা আনতে হবে। এবং অপারেশন সিঁদুরের সাফল্যে গোটা দেশবাসী ঐক্যবদ্ধ এবং তারা উচ্ছ্বসিত। ভারত প্রত্যেকটা পরিকল্পনাকে ধীরে ধীরে বাস্তবায়িত করছে। এবং নরেন্দ্র মোদী তিনি যেমন বিভিন্ন সেনাঘাঁটিতে যাচ্ছে, উধমপুর সেনাঘাঁটিতে তিনি গিয়েছেন। এই উধমপুর সেনাঘাঁটিটা ভারতের একটা অত্যন্ত শক্তিশালী সেনাঘাঁটি। 1965 সালের যুদ্ধে, 1971 সালের যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ভেবেছিল উধমপুর ঘাঁটিকে টার্গেট করলে ভারতকে শক্তিহীন করা যাবে। বারবার টার্গেট করেছিল, এবারেও টার্গেট করেছিল, ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু এতটাই লৌহ দৃঢ় যেন স্বয়ং বিশ্বকর্মা নেমে এসে এই দুর্গটি তৈরি করে দিয়ে গেছেন, যে কারণে উধমপুরের কিছু করতে পারেনি। আর সামান্য একটু চুট ধারাতে পেরে একেবারে কি উল্লাস! সেই উল্লাসে কিন্তু গলা মিলিয়েছিল হচ্ছে বিবিসি থেকে শুরু করে অন্যান্য পশ্চিমা সংবাদ মাধ্যম। যে কারণে ডেভিড ভান্স তিনি একজন ব্রিটেনের লেখক এবং রাজনৈতিক ভাষ্যকার, তার ভীষণই সুনাম আছে। যারা তার কথা শুনেছেন তারা জানেন। ডেভিড ভান্স বলেছেন বিবিসিকে উচিত ভারতের কড়া শাস্তি দেওয়া, তার কারণ বিবিসি ভারত নয় পাকিস্তানের হয়ে ঝোল টানছে। এমনই নাকি তাদের নিরপেক্ষতা। আমরা বলছি না, স্বয়ং ডেভিড ভান্স বলছেন। এ তো গেল হচ্ছে ভারতের রণনীতি, সমরনীতি। আর অন্যদিকে কাশ্মীর, সেই কাশ্মীরের মধ্যে শতাধিক জঙ্গি বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, বিশেষভাবে লুকিয়ে রয়েছে দক্ষিণ কাশ্মীরে। দক্ষিণ কাশ্মীরে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন পাহাড়ের বিভিন্ন কোলে আশ্রয় নিয়ে রয়েছে জঙ্গিরা। চিরুনি তল্লাশি রয়েছে। অনেকে ইতিমধ্যে বলছেন যদি জঙ্গিরা ভারতীয়ই হয় বা ভারতেই থাকে, তাহলে খামোকা কেন পাকিস্তানকে আক্রমণ করতে গেল ভারত, বা কেনই বা অপারেশন সিঁদুর এই ধরনের। আবার যদি ওখানে পাকিস্তানে যেত, তাহলে কেন জম্মু কাশ্মীরে এই ধরনের অপারেশন চলছে, সেখানকার মানুষকে কেন গ্রেপ্তার করা হচ্ছে, একদম শ্বাসরুদ্ধকর পরিস্থিতি কীরকম। আসলে জম্মু কাশ্মীর থেকে শুরু করে পাক অধিকৃত কাশ্মীর, এমনকি পাকিস্তান যে অঞ্চলে সামরিক ঘাঁটিগুলো তৈরি করেছে, সেই সামরিক ঘাঁটিগুলো তৈরি করা এবং নলের নিশানা তো ভারতের দিকে। তাই যখন আজকে বালুচিস্তান একদিকে পাকিস্তানে, তারা যখন পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করে তাদের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন, এবং এই স্বাধীনতার ঘোষণার ক্ষেত্রে বালুচ লেখকের ভূমিকা সবচেয়ে বেশি উঠে আসছে। তিনি গোটা পৃথিবীকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। গোটা বালুচিস্তানকে মারতে 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 একেবারে সেখানকার পুরুষশূন্য এবং তার সাথে সাথে হচ্ছে তরুণ প্রজন্মকে গুম খুনে এক নারকীয় পরিস্থিতি তৈরি করে রেখেছে। তার মধ্যে থেকেও কণ্ঠস্বর জেগে রয়েছে এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। তাই একদিক থেকে বালুচিস্তান, যা পাকিস্তানের 40%, সেই বালুচিস্তান একদিক থেকে চাপ, অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীর,
এলওসির ইন্টারন্যাশনাল বর্ডারের এদিক থেকে ভারতের চাপ, এরকম একটা অবস্থায় স্যান্ডউইচ রয়েছে অবস্থা। কিন্তু স্যান্ডউইচ হয়ে থাকলেও সেহেতু চীনের হয়ে প্রক্সি দিচ্ছে, এমনটাই তো মত। অনেকে বুঝতে পারছেন, কিন্তু ভারত এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গা থেকে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের যে আদান প্রদান ভারত এবং চীনের মধ্যে রয়েছে, সে কারণে খুলেআম ভারত এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। তবে সেখানকার সংবাদ মাধ্যম জিনহুয়া থেকে শুরু করে ডেইলি স্টার, এই সংবাদ মাধ্যমের উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। তাই আগামী দিনে যে চীন পার পাবে না এবং ভারতের শক্ত একটা যে দৃষ্টিভঙ্গি তার উপর তৈরি হবে, এটা বলাই বাহুল্য। একদিকে ভারত যেরকম তার আভ্যন্তরীণ যে সমস্ত জঙ্গি এবং সন্ত্রাসবাদ বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠেছে, তার উপর একদম লাগাতার এখন প্রক্রিয়া চালাচ্ছে। জম্মু কাশ্মীরের দক্ষিণ অংশ থেকে শুরু করে উত্তর অংশ, সেখানে শতাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে। প্রত্যেক দিনই এনকাউন্টার হচ্ছে এবং এনকাউন্টারে লস্কর-ই তৈবা বা জৈশ-ই মোহাম্মদের যারা লুকিয়ে থাকা অংশ, তারা সেখানে কিন্তু মারা যাচ্ছে, অনেকে ধরাও পড়ছেন। ইতিমধ্যে রাষ্ট্রপুঞ্জের টিটিএফের ব্যাপারে কিন্তু ভারত বলেছে একে আন্তর্জাতিক স্তরে নিষেধাজ্ঞা আনতে হবে। 22 তারিখ পাহেলগাঁওর ঘটনার পরেই এই টিআরএফ, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, তারা প্রথম দায় স্বীকার করে এবং তারপরে দ্বিতীয়বার তারা দায় স্বীকার করার পর যখন অপারেশন সিঁদুর, যখন বুঝতে পারলো পাকিস্তান যেটা প্রচণ্ড একটা গতিতে আছড়ে পড়তে চলেছে তাদের ভূমিতে এবং নিশানায় জঙ্গি ঘাঁটিগুলো একটাও যে পার পাবে না, সেটা বুঝতে পারে, তখন টিআরএফ তার দায় তুলে নিতে চায়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তখনও আন্তর্জাতিক মহল সন্দিহান ছিল, বিশেষ করে পাশ্চাত্য মিডিয়ার যারা ডিসইনফরমেশনসকে এমন একটা জায়গায় নিয়ে গেছিল, সেখানে বুঝেছিল যে ভারত যে পদক্ষেপই নিক না কেন সে একেবারে নাকের জলে চোখের জলে হবে, আর সেইভাবে বয়ান তৈরি হয়েছিল। কিন্তু তারপর প্রধানমন্ত্রী এবং দেশের ডিজিএমও যারা রয়েছেন 3 বাহিনীর, তাদের স্যাটেলাইট এবং ভিডিও ইমেজ প্রমাণ করে দিয়েছে গোটা বিশ্বের কাছে যে মিথ্যে কথা বলছে পাকিস্তান, আর তার হয়ে ঝোল টানছে বেশ কিছু পশ্চিমা সংবাদ মাধ্যম। এই নিয়ে বিভিন্ন দেশের পার্লামেন্টে ঝড় উঠেছে, আমেরিকাতে উঠেছে, ইংল্যান্ডে উঠেছে, ইউরোপের অন্যান্য দেশে উঠেছে। ভারতের এই শক্তিকে তারা আগে ঈর্ষা করত, কেউ কেউ সমীহ করত, আর কেউ কেউ সরাসরিভাবে নস্যাৎ করতে চাইতো। এখন এই তিনটের ক্ষেত্রেই কিন্তু অতীতের অভিজ্ঞতা ঝেড়ে ফেলতে হয়তো সময় লাগবে, আর এই সময়টাকেই ব্যবহার করতে চাইছে কেন্দ্রের যে ক্যাবিনেট তারা, এবং তার সাথে সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে আরও বড় বড় পদক্ষেপের জন্য। এই পদক্ষেপগুলোর ক্ষেত্রে কি কি হতে পারে ইমিডিয়েটলি আপনাদের কাছে জানিয়ে দিতে পারি। ভারতের গুপ্তচর সংস্থাগুলো অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। যে মডিউলগুলো কাজ করছে সেই সব মডেলগুলো প্রায় প্রত্যেকটাই ভেস্তে দিয়েছে তারা, এবং নতুন মডিউল করার মতো পরিস্থিতিতে নেই এই মুহূর্তে লস্কর-ই তৈবা বা জৈশ-ই মোহাম্মদের মতো ব্যক্তিরা। চারিদিকে সীমান্ত সিল, যে কারণে কমিউনিকেশন সিস্টেমটাই তাদের বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠিক এমতো অবস্থাতে যে তাদের হয়ে কথা বলার মতো যে ব্যক্তি বা সংগঠন রয়েছে তারাও অনেকটা ম্রিয়মাণ হয়ে পড়েছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই শুরু থেকে বলছি যে এবার কিন্তু অপারেশন সিঁদুর একটা ইন্টিগ্রেটেড প্রক্রিয়া, যা দেশের মধ্যেকার আভ্যন্তরীণ শক্তি, যেটাকে 0.5 বলে উল্লেখ করে দিয়ে গিয়েছিলেন বিপিন রাওয়াত। এই 0.5 হচ্ছে তাদের প্রতি সহানুভূতিশীল শক্তিগুলো। সুতরাং কোনোভাবে মোমেন্টাম এখন তৈরি করতে পারছে না। আর তার মধ্যে ডিআরডিও, ইসরো তাদের ক্রমান্বয়িকভাবে ধারাবাহিকভাবে তারা একের পর এক বিভিন্ন ভার্সান নিয়ে আসছে। এক একটা ভার্সান যেন এক একটা বিস্ময়। ঠিক কীরকম শুনবেন? তাহলে শোনাচ্ছি। শক্তিশালী হওয়ার পথে আরও এক ধাপ অগ্রসর হলো ভারত। ড্রোন হামলা প্রতিহত করতে এবার দেশে তৈরি হলো ভার্গবাস্ত্র। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড SDAL ভার্গবাস্ত্র নামে কম খরচের বিনাশকারী কাউন্টার ড্রোন সিস্টেম তৈরি করেছে। অস্ত্রটি সফলভাবে উৎক্ষেপণ হয়েছে, এবং আধুনিক সময়ের যুদ্ধে অন্যতম প্রধান উদ্বেগের যে বিষয় ড্রোন হামলা, সেই ড্রোন হামলা
ভার্গবাস্ত্র ক্রমবর্ধমান ড্রোন হামলাকে প্রতিরোধ করতে সক্ষম। ভার্গবাস্ত্র সিস্টেমের লক্ষ্য ড্রোন ঝাঁকের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করা, বিশেষ করে সংঘাতপূর্ণ অঞ্চল, উচ্চ নিরাপত্তা এলাকায় এটি বেশি কাজ করবে। নজরদারি, রসদ সরবরাহ, এমনকি সশস্ত্র হামলার জন্য ড্রোনের ব্যবহার ক্রমবর্ধমান হওয়ায় গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক অবকাঠামো রক্ষায় এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে। এ তো গেল ভার্গবাস্ত্রের কথা। এগুলো তৈরি হচ্ছে ভারতে, যে বিভিন্ন পিপিপি মডেলে যে সমরাস্ত্র প্রস্তুত হচ্ছে, এই সমস্ত কিছু আমার পূর্ববর্তী বিভিন্ন ভিডিওতে আমি জানিয়েছি, বিশেষ করে জনকৌতূহল ভিডিওতে আপনারা সার্চ করবেন, প্লেলিস্টে গিয়ে দেখতে পাবেন যে ঠিক কোন সময় থেকে 90-এর দশকের পর থেকে ভারত সমরাস্ত্রে আধুনিকীকরণের পরিকল্পনা নিতে পারে এবং এই পরিকল্পনা বিশেষভাবে সফল হয় 2014 সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর। সামরিক ক্ষেত্রকে বেসরকারীকরণের পথে নিয়ে যায় এই সরকার এবং পিপিপি মডেলের মাধ্যমে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র তারা প্রস্তুত করতে থাকে। তার একের পর এক ভার্সান আসছে। এরপর শোনাবো ভার্গবাস্ত্রের পর আকাশ তীরের কথা। সেটা আবার কি? তীর শব্দটা তো আপনাদের কাছে খুবই পরিচিত। আকাশ তীর মানে আকাশে তীর উড়বে, সে তীর এক ভয়ঙ্কর মারণাস্ত্র। কেমন সেটা শুনবেন। আকাশ তীর একটি কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এয়ার ডিফেন্স সিস্টেম যা প্রকাশ্যে এসেছে। উড়ে আসা মিসাইল ড্রোনকে আকাশে ধ্বংস করে দিতে পারবে আকাশ তীর। এআই নিয়ন্ত্রিত এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করেছে ডিআরডিও, ইসরো, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড। কোনো বিদেশি যন্ত্রাংশ ছাড়াই এটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে, অর্থাৎ আত্মনির্ভর ভারতের একটি সুস্পষ্ট উদাহরণ। ঝাঁকে ঝাঁকে উড়ে আসা ড্রোন মিসাইলকে এটি নামিয়ে দিতে পারবে। এটিকে সাহায্য করবে ইসরোর আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এটিতে রয়েছে নেভিগেশন সিস্টেম, নিজে নিজেই ক্ষেপণাস্ত্র লোড করতে পারে। আকাশ তীর কোনো বিদেশি স্যাটেলাইটের উপর নির্ভর করে না, পরিবর্তে ব্যবহার করে ইসরোর স্যাটেলাইট। 100% ভারতীয় প্রযুক্তিতে তৈরি, ভারতের নিজস্ব স্যাটেলাইট ব্যবহার করা আকাশ তীর আগামী দিনে ভারতের জন্য এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। এবারে অপারেশনসে দেখা গেছে অনেক সামরিক কর্তা এবং ডিজিএমওরাও স্বীকার করেছেন যে, এবং পশ্চিমা মিডিয়ার ক্রমান্বয়িক প্রচার যে ভারতের তিনটে রাফায়েলকে তারা ধ্বংস করতে পেরেছে এবং অনেকগুলো ড্রোন কিন্তু পাকিস্তান থেকে ছোড়া টার্কিশ ড্রোন, যেটা ভারতীয় লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পেরেছে। ভারতীয় সেনাবাহিনী বলেছে এই ক্ষেত্রে উত্তর দেওয়ার সময় খুব ডিপ্লোম্যাটিক্যালি এবং ট্যাকটিক্যালি বলেছে আমাদের সমস্ত পাইলট কিন্তু নিরাপদ। অর্থাৎ তাহলে কি রাফায়েল কি বিনা পাইলটেই উপরে উঠেছিল? সুতরাং এটা একটা খুব পরিষ্কার, যেখান থেকে দাঁড়িয়ে পাশ্চাত্যের মিডিয়া বারবার করে বলতে চেয়েছে যে রাফায়েলকে ভূপাতিত করতে পেরেছে পাকিস্তান। আগামী দিনে কিছু তো একটা হয়েছে, যা কিছু রটেছে, হয়তো সামান্য কিছু হলেও হয়তো হয়েছে, তার থেকে শিক্ষা নেওয়ার নামই তো হচ্ছে অগ্রগতি। আর সেই কারণে যখন অপারেশন সিন্দুর চলছে, যখন জঙ্গি নিকেশ করার জন্য গোটা উপত্যকা জুড়ে কাশ্মীর এবং জম্মুতে সেখানে সশস্ত্র বাহিনীকে দেখা যাচ্ছে, তাদের তৎপরতা এতটাই তুঙ্গে যে প্রত্যেক দিনই খবর আসছে 2 জন 3 জন 4 জন করে মারা যাচ্ছে এনকাউন্টারে এবং তার সাথে ধরা পড়ছে অনেকে। ঠিক তখনই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে এক যুগান্তকারী দুটো তাদের আবিষ্কার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। আগামী দিনে সমরাস্ত্রের ক্ষেত্রে ভারত যে এগিয়ে যাবে এবং সেটা যে উল্লেখযোগ্য একটা ব্যবসায়িক অর্থাৎ ভারতের অর্থাগমের পথকে প্রস্তুত করবে, এতে অনেকের ভুরু কুঁচকে উঠবে। কেউ কেউ বলবেন যে তাহলে ভারত কি একটি সামরিক শক্তিধর রাষ্ট্রই হবে? এদেশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি তাহলে কোন দিকে যাবে? আমেরিকার অগ্রগতি হয়েছিল এই যে আমরা আজকে যে সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, মনে রাখবেন 60-এর দশকে এগুলোই কিন্তু আমেরিকার ডিফেন্সের জন্যে অর্থাৎ সামরিক বাহিনীর জন্য তার ব্যবহার শুরু হয়। তারপর যখন এই শতাব্দী আসে সেই সময়কার ব্যবহার জনগণের প্ল্যাটফর্মে এসছে। আজ গোটা পৃথিবীর যোগাযোগ সিস্টেম থেকে শুরু করে সাহিত্য, সংস্কৃতি, ভাব বিনিময় সমস্ত কিছুই পরিবর্তনে এসছে। তার সাথে তো এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, যা আগামী দিনকে এক অন্য পথে চালিত করবে। ভারতীয় ডিফেন্স সিস্টেমেও আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে। আর অন্যদিকে পাকিস্তান বা
এদের হয়ে যে প্রক্সি দিচ্ছে চীনের হয়ে, চীনের যে তৈরি করা জিনিস, সে ক্ষেপণাস্ত্র হোক, যা কিছুই হোক, পাকিস্তানকে দিয়ে একটা টেস্ট করছে। তার কারণ 4 দশক তো চীন যুদ্ধ করেনি, তাই পাকিস্তান তাদের হয়ে প্রক্সি দিচ্ছে ভারতের সাথে। ভাবুন একবার কি পরিকল্পনা! এই বিধ্বংসী পরিকল্পনার বিরুদ্ধে কিন্তু মিডিয়াকে, যে পাশ্চাত্য মিডিয়া, তার বিরুদ্ধেই অনেকে আওয়াজ তুলছেন। পশ্চিমের বিভিন্ন মানুষ, তার মধ্যে লেখক আছে, সাহিত্যিক আছে, এমনকি সাংসদরাও রয়েছেন। তাই আগামী দিনে ভারত অপারেশন সিঁদুর শুধুমাত্র এটা পাকিস্তানের বিরুদ্ধে নয়, এটা জঙ্গিবাদ বা সশস্ত্র জঙ্গি যারা গোটা পৃথিবী জুড়ে এক হানাহানির পরিমণ্ডল তৈরি করেছে, বাতাসকে বিষাক্ত করে তুলেছে ক্রমশ, যেখানে শ্বাস নিতে গিয়ে মানুষকে আজকে 10 বার ভাবতে হচ্ছে। গোটা পৃথিবী আজ এক আতঙ্কের মধ্যে রয়েছে এই জঙ্গি সন্ত্রাসবাদের কারণে। তাকে সমূলে উৎপাটিত করতে গেলে যেখানে আধুনিক বিজ্ঞান থেকে শুরু করে একদম ট্যাকটিক্যাল এক ওয়ারের প্রয়োজন, যে ওয়ারের মধ্যে মানুষের একটা যোগদান থাকবে। তার কারণ জঙ্গি সন্ত্রাসবাদের শিকড় এতটাই গভীরে গ্রথিত হয়ে রয়েছে, যা পাকিস্তান সযত্নে লালিত করে গেছে, তাদের দেশটাকে ল্যাবরেটরি তৈরি করেছে জঙ্গিবাদের। তার বিরুদ্ধে ভারতের এই যে লড়াই এবং যেভাবে আর কি ভারত এগোচ্ছে, তার প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে অ্যাকশন রিয়াকশানে আমি তুলে ধরছি। আজ এই পর্যন্তই থাকছি। অবশ্যই যে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, তাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বিভিন্ন মানুষের সাথে, এবং অবশ্য মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।